এএসপি আনিসুলের পরিবারকে সহমর্মিতা জানিয়ে বিচার চাইল খোদ পুলিশ। অনুমোদনহীন হাসপাতালের বিরুদ্ধে শিগগিরই স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান। রাজধানীতে দিনে দুপুরে নাকের ডগায় দেদারসে বিক্রি হচ্ছে মাদক। বন্ধ করা যাচ্ছে না কোনোভাবেই। আইন শৃঙ্খলা বাহিনীর সদিচ্ছার অভাব বলছেন বিশেষজ্ঞরা। আজ পদ্মা সেতুতে বসছে ৩৭তম স্প্যান। বাকি থাকা ৪টির মধ্যে ২টি যোগ হবে এ মাসে। পুরো সেতু দেখার জন্য অপেক্ষা ডিসেম্বর পর্যন্ত। এবং রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন না করেই দেশ ছেড়েছে ভারতের ইএমসি। তুলে নিয়েছে ব্যাংক গ্যারান্টির টাকাও। প্রকল্প মেয়াদ পেছালো ২ বছর। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। কখনো মেডিকেলে পড়েননি, কোনো প্রাতিষ্ঠানিক সনদও নেই, তারপরও উচ্চ মাধ্যমিক পাশ করে বিভিন্ন কোর্স করেই ডাক্তার। বছরের পর বছর ধরে মা ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলায় নিজস্ব চেম্বারে রোগী দেখছেন। কথিত এই চিকিৎসকের নাম উত্তম কুমার সাহা। জেলার সিভিল সার্জন জানান, শিগগিরই ভুয়া চিকিৎসকদের আইনের আওতায় আনা হবে। সাইফুর রহমান রকি জানাচ্ছেন বিস্তারিত। রোববার বাদে সপ্তাহে ৬ দিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত রোগী দেখেন উত্তম কুমার সাহা। রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে নিজস্ব চেম্বারে ৪০ বছর ধরে বিভিন্ন রোগের চিকিৎসা দিচ্ছেন তিনি। অভিযোগ উঠেছে, কুমিল্লা প্যারামেডিকেলে ২ মাস পড়ালেখা করেই বনে যান বিশেষজ্ঞ চিকিৎসক। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মা ও শিশু বিশেষজ্ঞ তাকমা লাগিয়ে দিনরাত রোগী দেখছেন তিনি। ফি কম নেয় অনেক রোগী তার কাছে চিকিৎসা নিতে এসে প্রতারিত হচ্ছেন। ইনার প্রচুর দিনের অভিজ্ঞতা, আমি ছোটকাল থেকে নাম শুনে আসছি এবং ছোটকাল থেকেই আসি আমি এখানে। অনেক নাম ডাক, এখানে আমরা আগেও অনেক সমস্যার জন্য এসেছি। এখানে এর আগেও আমি চিকিৎসা হয়েছে এখানে অন্য বিষয় নিয়ে, এখন আবার জ্বরের কারণে এখানে আসছি। কথিত ওই চিকিৎসক তার মাধ্যমিক পাশ ভাগিনা বিক্রম সাহাকে স্বল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলেছেন চক্ষু বিশেষজ্ঞ, যার প্রমাণ মেলে সময় সংবাদের ধারণকৃত ফুটেজে। চিকিৎসার কোনো সনদপত্র দেখাতে পারেননি উত্তম কুমার সাহা। ডাক্তার পদবি ব্যবহার করতে পারে কিনা প্রতিবেদকের এমন প্রশ্নে নিজের ভুল স্বীকার করেন তিনি। সাধারণ চিকিৎসা নিয়ে প্র্যাকটিস করি তো সব রকম রোগী দেখতে হয়, রাইট না আর কি, বৈধতা নাই। এসব হাতুড়ে ডাক্তারদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। একমাত্র এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামের আগে ডক্টর লিখতে পারেন না, এবং এটা আইনত অবশ্যই দণ্ডনীয় অপরাধ। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। জেলা সিভিল সার্জন জানালেন, ভুয়া চিকিৎসকদের ধরতে অভিযান শুরু করেছেন তারা। ডাক্তার যারা প্রতারণা করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এবং তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ৬৩ বছর বয়সী উত্তম কুমার ৪০ বছর ধরে রোগীদের চিকিৎসা করছেন ডাক্তার পরিচয়ে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে চট্টগ্রামে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আরও স্পষ্ট হয়ে উঠল শীর্ষ ৫ নেতার বিরোধ। ২ ধারায় বিভক্ত যুবলীগের আহ্বায়ক কমিটি। এক পক্ষের নেতৃত্বে বর্তমান আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, আরেক পক্ষে ৪ যুগ্ম আহ্বায়ক। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাল্টাপাল্টি সমাবেশ ডেকে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে দুই পক্ষ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভক্তি স্পষ্ট চট্টগ্রাম যুবলীগের আহ্বায়ক কমিটিতে। শীর্ষ ৫ নেতার বিরোধ আরও প্রকাশ্য হয়েছে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। আলাদা কর্মসূচি দিয়েছে দুই গ্রুপ। মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে একটি গ্রুপ কাজীর দেউরি এলাকায় শোডাউন করে। এখন ষড়যন্ত্রকারীরা খিলবিল করছে, কখন ছোবল মারার সুযোগ পাবে ছোবল মারার জন্য। আর যখন তারা এই ধরনের ষড়যন্ত্র করে তখনই তারা যুবকদেরকে বেছে নেয়। অন্যদিকে বিকেলে নগরীর স্টেশন রোড এলাকায় যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ সহ ৪ জনের নেতৃত্বে হয় আরেকটি কর্মসূচি। এলাকায় চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত তারা আজকে যুবলীগের ব্যানার নিয়ে, নিজের ছবি দিয়ে, অন্যদের ছবি দিয়ে আজকে মিছিল নিয়ে আসছে। এটা কোন রাজনীতি? ৭ বছর আগে ৩ মাসের জন্য করা হয়েছিল এই আহ্বায়ক কমিটি। এত বছরেও থানা কিংবা ওয়ার্ড কমিটি গঠন সম্ভব হয়নি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে। উত্তরের মাঠে মাঠে কৃষক মজুরের ব্যস্ততা। অগ্রহায়ণ জুড়ে নতুন ধান ঘরে তোলার হিড়িক। বন্যার ক্ষত কাটিয়ে ওঠার আশা।
এক সপ্তাহের ব্যবধানে আজ পদ্মা সেতুতে যোগ হচ্ছে ৩৭তম স্প্যান। বাকি ৪টির মধ্যে ২টি চলতি মাসে বসানোর পরিকল্পনা রয়েছে। মাঝ নদীতে ৯ ও ১০ নম্বর পিলারের উপর ৩৭তম স্প্যানটি বসলে দৃশ্যমান হবে ৫.৫ কিলোমিটারের বেশি সেতু। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। জাজিরা প্রান্তের মতো মাওয়া প্রান্তেও এখন লম্বা হচ্ছে সেতুর দৈর্ঘ্য। ১ মাস আগেও যেখানে এই প্রান্তে স্প্যান বসানো ছিল মাত্র ২টি, ১ মাসের ব্যবধানে পাল্টে গেছে সে দৃশ্য। ১১ অক্টোবর থেকে ৬ নভেম্বর মাত্র ২৫ দিনে বসে গেছে আরও ৫টি স্প্যান। সব মিলে এখন মাওয়া প্রান্তে একসাথে বসানো আছে ৭টি স্প্যান, দৃশ্যমান ১ কিলোমিটারের বেশি। মাওয়ার ২ নম্বর থেকে শুরু করে ৯ নম্বর পর্যন্ত পিলারে স্প্যান বসানোর পর এখন ৯ ও ১০ নম্বর পিলারে বসানো হবে নতুন একটি স্প্যান। এটি একেবারেই মাঝ নদীতে, অর্থাৎ নদীর এই অংশে গভীরতা সবচেয়ে বেশি। তবে শুকনো মৌসুম শুরু হওয়ায় আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে পানি। কোথাও কোথাও দেখা দিয়েছে নাব্য সংকট। সবশেষ ২টি স্প্যান বসাতে এই সংকট এর মধ্যেই ভুগিয়েছে পদ্মা সেতুর চীনা কর্মীদের। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডের কাছে হওয়ায় মাওয়া প্রান্তের স্প্যানগুলো দিনে দিনে বসে দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু নানা জটিলতায় এখন ২ দিন করে সময় লাগছে। সেটি মাথায় রেখে ৩৭তম স্প্যানের ক্ষেত্রে প্রথম দিন স্প্যান নির্ধারিত পিলারের কাছে নিয়ে সব প্রস্তুতি সেরে রাখা হবে। কোনো কারণে সেটি বসানো না গেলে বাকি কাজ শেষ করা হবে দ্বিতীয় দিন। চলতি মাসে ৪টি স্প্যান বসানোর পরিকল্পনা, সেই হিসেবে এটি হতে যাচ্ছে মাসের দ্বিতীয় স্প্যান। ৩৭তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান করা হবে ৫.৫ কিলোমিটারের বেশি সেতু। আর মাত্র বাকি থাকবে ৬০০ মিটার। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বাংলাদেশ ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি বাগেরহাটের রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে, কিন্তু প্রকল্পের বিদ্যুৎ সরবরাহের সঞ্চালন লাইন নির্মাণের কাজ শেষ না করেই বাংলাদেশ ছেড়ে চলে গেছে ভারতীয় কোম্পানি ইএমসি। ব্যাংকে জমা থাকা পারফরমেন্স গ্যারান্টির টাকাও তুলে নিয়ে যায় তারা। এ কারণে প্রকল্পটি বাস্তবায়নের কাজ ২ বছরের বেশি সময় পিছিয়ে গেছে। অন্যদিকে ইএমএস এর অধীনে কাজ করা বাংলাদেশের ঠিকাদাররা পথে বসেছেন। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ২০১৫ সালের ডিসেম্বরে পিজিসিবি ও ইএমসি টিবিই এর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পরবর্তী ১৮ মাস ২০১৭ সালের জুনে সঞ্চালন লাইনটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। কেন্দ্র থেকে খুলনার হরিণটানা সাবস্টেশন পর্যন্ত লাইনটির দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। ২ দফা সময়সীমা বাড়িয়ে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল, কিন্তু কাজ শেষ না করে ওই বছরের অক্টোবর মাসে বাংলাদেশ ছেড়ে চলে যায় নির্মাণ কাজের নেতৃত্বে থাকা ইএমসি। পিজিসিবিকে না জানিয়ে ইএমসি তাদের ঢাকা ও খুলনা অফিস বন্ধ করে দেয় এবং তাদের সব কর্মকর্তা প্রতিনিধি বাংলাদেশ ছেড়ে চলে যান। এতে বাংলাদেশের ঠিকাদাররাও পথে বসেছেন। ১-১.৫ বছর ধরে এই টাকা পয়সার বিভিন্ন লেনদেন আমাদের সঙ্গে সেভাবে তারা আমাদের পাওনা পরিশোধ করে নাই। লোকাল এই এলাকার মানুষজন তা তো মানবে না, ছাড়ছেও না আমাদের। এদিকে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা তাদের বকেয়া পাওনার দাবিতে প্রকল্প এলাকায় মানববন্ধন করেছে। বালু কন খোয়া পাথর সব টানিয়েছি, সিমেন্ট টানিয়েছি, তা আমরা টাকা ঠিক মতন কন্ট্রাক্টরের কাছে পাইনি। কোম্পানি তো আমাকে টাকা দিতে পারছে না, করছে কি যে ইন্ডিয়ান কোম্পানি টাকা মেরে নিয়ে ফলায় চলে গেছে, এখন তারা টাকা না দিলে আমরা টাকা দেবো কোন কায়দায়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির নির্বাহী প্রকৌশলী জানান, ইএমসি এখন দেউলিয়া হয়ে গেছে আর ঠিকাদারের পাওনার বিষয়টি তাদের কিছুই করার নেই। ইন্ডিয়ার গভর্নমেন্ট ওদের রুল চেঞ্জ করার পরে ওরা দেউলিয়া হয়ে গেছে। এখন ওদের আইআরপি নাকি একটা সংস্থা আছে, ওইটা হ্যান্ডেল করে। এখন ওরা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, তো ওদের সাথে যোগাযোগ করে আমরা কোনো আউটপুট পাই নাই। ১৩২০ মেগাওয়াট ক্ষমতার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ নির্মাণ প্রকল্পের মধ্যে রয়েছে খুলনা মংলা ২৩০ কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ১ ইউনিট বিদ্যুতের জন্যই খরচ দিতে হচ্ছে ১৫০০ টাকারও বেশি। ক্যাপাসিটি চার্জের বোঝায় রাজধানীর পানগাঁও বিদ্যুৎ কেন্দ্রের জন্য এ হারেই টাকা গুনতে হচ্ছে পিডিবিকে। সমালোচনার মধ্যেও ২০১৭-১৮ অর্থ বছরে অনুমোদন পাওয়া তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বেশিরভাগই এখন এভাবে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে, যা অব্যবস্থাপনা আর ভুল পরিকল্পনার পরিণতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আরেফিন প্রিন্সের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট।
রাজধানীর পাশে কেরানীগঞ্জের পানগাঁওয়ে মার্কিন কোম্পানি এপিআর এনার্জির ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। লোডশেডিং সামলানোর কথা বলে ২০১৭ সালে অনেকটা তড়িঘড়ি করেই অনুমোদন দেওয়া হয়েছিল বেশি উৎপাদন ব্যয়ে ডিজেল চালিত এই বিদ্যুৎ কেন্দ্রটির। কিন্তু বাস্তবতা হলো গত ২ বছরের বেশিরভাগ সময় বন্ধ রাখতে হয় জরুরি ভিত্তিতে অনুমোদন পাওয়া কেন্দ্রটির উৎপাদন। ফলে যতটুকু বিদ্যুৎই মিলেছে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ পরিশোধের চাপে তার দাম আকাশ ছোঁয়া। ২০১৯-২০ অর্থবছরে কেন্দ্রটির ইউনিট প্রতি উৎপাদন ব্যয় পড়েছে রেকর্ড ১৫৮০ টাকা, যেখানে দেশে গড় বিদ্যুৎ উৎপাদন খরচ ৬ টাকার মতো। ২০১৭-১৮ অর্থবছরে বিদ্যুৎ মহাপরিকল্পনাকে পাশ কাটিয়ে অনুমোদন পাওয়া ডিজেল চালিত বেশিরভাগ কেন্দ্রের চিত্র প্রায় একই। ২০১৯-২০ অর্থবছরে তেলভিত্তিক ৫টি বেসরকারি কেন্দ্র থেকে সক্ষমতার ১% কম বিদ্যুৎ এলেও রাষ্ট্রকে গুনতে হয়েছে ১৬০০ কোটি টাকারও বেশি। ফলে এসব কেন্দ্রের ইউনিট প্রতি বিদ্যুতের খরচ দাঁড়ায় ৩১১ টাকা থেকে শুরু করে ১৫৮০ টাকা পর্যন্ত। নানা সমালোচনার মধ্যেও বিদ্যুৎ পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলে যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছিল জরুরি ভিত্তিতে, সেগুলোর অনেকগুলোই এখন বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়ের উপর চাপ বাড়ানো এসব কেন্দ্রগুলো ঠিক কতটা যৌক্তিক পরিকল্পনার ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছিল সে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। বলতে পারেন এটা পারফেক্ট হয়নি, কিন্তু এটা শুধুমাত্র এমার্জেন্সি মিট আপ করার জন্য এই পাওয়ার স্টেশনগুলো নেওয়া হয়েছিল। তবে এই পাওয়ার স্টেশনগুলো নেওয়া হয়েছে মাত্র ৫ বছরের জন্য। এই ৫ বছর আসলে প্রথমে চিন্তা করা হয়েছিল যে আমাদের আরও ৫ বছর হয়তো বিদ্যুতের ক্রাইসিসটা থাকবে। বিশেষজ্ঞরা মনে করেন ভুল নীতির কারণে বাড়তি বোঝা চাপছে জনগণের উপর। সামগ্রিক দিক যৌক্তিকভাবে মূল্যায়ন করে অপ্রয়োজনীয় তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি বাতিলের পরামর্শ বিশেষজ্ঞদের। চুক্তি শেষ করার যথেষ্ট স্কোপ আছে। একে হলো এদের উৎপাদন খরচ বেশি, ২ নম্বর হলো এগুলি উৎপাদনেও আসছে না, এগুলি ব্যবহারও করছি না, কিন্তু ক্যাপাসিটি চার্জ দিয়ে পিডিবির উপরে একটা বাড়তি খরচ চাপিয়ে দিচ্ছে এবং পিডিবি অনেকটা দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা কতটা মানা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুর ২ আসনের এমপি শহীদ ইসলাম পাপুল তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, মেয়ে ও শালিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার আইনে মামলা করেছে দুদক। অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিভাবে নিজের অবৈধ টাকা স্ত্রী ও মেয়ের নামে জমা রাখেন পাপুল। সেই টাকা শালিকার ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে বিদেশে পাচার করেন তিনি। দুদক কমিশনার বললেন, শিগগিরই আরও কয়েকজন এমপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অপ্রাপ্ত বয়স দেখে নিজেদের অবৈধ সম্পদ রেখেছেন শালিকার নামে, যার কোনো আয়ের উৎস নেই। তার নামে ২,৩১,৩৭,৭৩৭ টাকার 34টি এফডিআর এ নগদ অর্থ জমা রয়েছে। 24,29,45,725 টাকার অস্থাবর সম্পদ মেয়ের নামে। এভাবে 148 কোটি টাকার অবৈধ সম্পদ গোপন করার চেষ্টা সংসদ পাপুল ও সেলিনা ইসলাম দম্পতির। মানি লন্ডারিং হলে বিদেশেও হতে পারে, সেগুলো আমাদের বিবেচ্য বিষয়। সেটা আমার মনে হয় যে মামলা করার পরেও তো আমাদের কাজ চলবে, তখন আমরা এটা পেয়ে যাব। সেইটা আন্তর্জাতিক আইনে যেভাবে তাকে আনা প্রয়োজন সেই ব্যবস্থা আমরা নেব। দুদকের অনুসন্ধানে জানা যায় এনআরবি কমার্শিয়াল সহ 3টি ব্যাংকে পাপুলের শালিকা জেসমিন প্রধানের নামে 5টি হিসেবে জমা হয় মোট 148 কোটি 41 লাখ টাকা। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি ও অনেকের ব্যাংক হিসাব থেকে 5টি হিসেবে ওই পরিমাণ টাকা জমা করা হয়। পরে তা থেকে 148 কোটি 21 লাখ টাকাই তুলে নিয়ে আত্মসাৎ করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপুল ছাড়াও অনুসন্ধানাধীন অন্য এমপিদের বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক কমিশনার। আমাদের কাছে কোনো দল নেই, দল মত ব্যক্তির ঊর্ধ্বে আমরা কাজ করি। মানুষের প্রত্যাশা পূরণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইনের সামনে সম্মুখীন করা আমরা চেষ্টা করছি। যে আমার মনে হয় এ ব্যাপারে বেশি বিলম্ব হবে না। মানব ও অর্থ পাচারের অভিযোগে চলতি বছরের জুনে লক্ষ্মীপুর 2 আসনের এমপি পাপুলকে গ্রেফতার করেছে কুয়েতের সিআইডি। কুয়েতের বিভিন্ন ব্যাংক হিসেবে পাপুলের নামে জমা থাকা 138 কোটি টাকা জব্দ করা হয়েছে। তিনি বর্তমানে দেশটির কারাগারে আছেন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। খালাসের রায় বাতিলের 5 বছর পর ঢাকা 7 আসনের এমপি হাজী সেলিমের দুর্নীতি মামলা ফের শুনানির জন্য উঠেছে হাইকোর্টে। এরই মধ্যে বিচারিক আদালতের নথি তলব করেছে আদালত। এই মামলায় 13 বছরের কারাদণ্ড হয়েছিল এই এমপির। সাজা বহালের আশাবাদ দুদক আইনজীবীর। আর দুদক এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সেলিমের আইনজীবী।
দুর্নীতির মামলায় এমপি হাজী সেলিমের ১৩ বছরের কারাদণ্ড থেকে খালাসের রায় আপিল বিভাগ বাতিল করে ২০১৫ সালে। সে সময় রায়ে বলা হয়, অপরাধের গুরুত্ব বিবেচনা না করে সেলিমকে খালাস দেয়া হয়। এরপর নতুন করে শুনানির জন্য মামলাটি আবারও পাঠানো হয় হাইকোর্টে। এরপর কেটে গেছে ৫ বছর। নৌবাহিনী কর্মকর্তাকে মারধর সহ নানা অনিয়মের অভিযোগে পুত্র ইরফান সেলিম গ্রেফতার হওয়ার পর সমালোচনার মুখে বাবা হাজী সেলিমের দুর্নীতির মামলা শুনানির দিন ধার্য করতে আবেদনটি করে দুদক। বুধবার শুনানি শেষে এ মামলার সব নথি তলব করেন উচ্চ আদালত। এতদিন পর কেন ঘুম ভাঙল দুদকের? ২-৩বার আদালত পরিবর্তন হয়েছে। সর্বশেষ যখন আমরা মেনশন করতে গেলাম তখন ৮ই মার্চ চলে আসলো করোনা পরবর্তীতে অপেক্ষা করার জন্য আমরা যখনই এটা পেলাম তখনই মেনশন করে দিলাম। হাজী সেলিমের পরিবার নিয়ে কি ঘটনা সেই সম্পর্কে আমরা জানি না, আমাদের জানার ইচ্ছাও নাই। কিন্তু থিং ইজ দ্যাট হাজী সেলিম হলো কনভিক্টেড পারসন। এখন তার আপিলটি আমরা শুনানির জন্য চেষ্টা করছি। এমপির আইনজীবীর দাবি, তারা বারবার শুনানির উদ্যোগ নিলেও সাড়া মেলেনি দুদকের। ২০১১ সন থেকে অদ্যাবধি পর্যন্ত দুদক মামলায় এই রেকর্ডটা শামিল করার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই। একটি সূত্র বলছে, সেলিমের মামলা পরিচালনায় দুদকের আগের আইনজীবীর আন্তরিকতা প্রশ্নবিদ্ধ ছিল। সে কারণে তাকে এই মামলা পরিচালনা থেকে বাদ দেয়া হয়। এমপি সেলিমের মতো আরও ১ ডজন আসামির মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে উচ্চ আদালতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফুট ওভারব্রিজ সহ আগের মেয়রের আমলের অপ্রয়োজনীয় প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলেনুর তাপস। গতকাল দুপুরে নির্মাণাধীন ৬টি ওভারব্রিজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। মেয়র বলেন, ১ মাসের মধ্যেই ধীর গতির সব অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হবে। সড়কের চলাচল নির্বিঘ্ন করতে যে ফুট ওভারব্রিজ, তারই নির্মাণযোগ্য সড়ক দখল করে রাজধানীর মগবাজার, মৎস্য ভবন, শাখারি বাজার, নয়াবাজার সহ নির্মাণাধীন ৬টি ফুট ওভারব্রিজের অগ্রগতি পরিদর্শন করে এমন নানা অসঙ্গতি নিয়ে কথা বলতে দেখা যায় ঢাকা দক্ষিণ সিটি মেয়রকে। আর এজন্য নিজ সংস্থার কর্মকর্তাদেরও শাসাতে ছাড়েননি তিনি। কিন্তু নগরীর ফুট ওভারব্রিজগুলোকে কেন্দ্র করে বৃক্ষরোপণ সহ পরিবেশ বান্ধব যে নানা প্রকল্প নেওয়া হয়েছিল, সেগুলোর খবর কি? মেয়র বললেন, বিগত সময় সম্ভাব্যতা যাচাই ছাড়াই অনেক প্রকল্প নেওয়া হয়েছে। সম্ভাব্যতা যাচাই না করে যত্রতত্র যে প্রকল্পগুলো নেওয়া হয়, আমরা পরবর্তীতে দেখি যে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় না এবং সেগুলো কার্যকর হয় না। এই বিষয়গুলো সবই আমরা খতিয়ে দেখছি, যাতে করে কোনো দুর্নীতির সাথে যেন সংশ্লিষ্ট না থাকে এবং জনগণ যেন এটা সুফল পায়। যানজট কমানোর লক্ষ্যে ঢাকায় জেলার বাস ঢুকতে না দেওয়ার কথা আবারও জানিয়ে মেয়র বললেন, অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হবে। ধীরগতি যানবাহনগুলো আমরা নিবন্ধনের কার্যক্রম হাতে নিয়েছি। দীর্ঘ ৩৪ বছর এটা কোনো নিবন্ধন হয়নি, সুতরাং প্রক্রিয়াটা নতুন করে আমাদের শুরু করতে হয়েছে। এর জন্য কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, কিছু আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, সেগুলো আমরা নিষ্পন্ন করে আমরা সেই কার্যক্রম চলমান রয়েছে। আমরা ইনশাআল্লাহ এই মাসের মধ্যে এটা আরেকটি পর্যায়ে আমরা যেতে পারবো। ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ৫১ কোটি টাকা ব্যয় হলেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রকল্প তেমন কোনো কাজে আসছে না। এতে চলতি অর্থবছরের বাজেটে ঘোষিত ২০০০ টাকা কর ছাড়ের সুযোগ নিতে পারছেন না আয়করদাতারা। বেসিসের সভাপতি বলছেন, ভিয়েতনামের প্রতিষ্ঠানকে দেয়া এই সফটওয়্যারের কাজ স্থানীয় উদ্যোক্তারাই করার সক্ষমতা রাখে। রাজস্ব খাতের বিশেষজ্ঞরা বলছেন, দাতা সংস্থার চাপ উপেক্ষা করে হলেও রাষ্ট্রীয় এমন কাজ দেশীয় প্রতিষ্ঠানকে দেয়া উচিত। হরিপদ সাহার রিপোর্ট। স্বয়ংক্রিয় কর ব্যবস্থা চালুর জন্য ২০১১ সালে স্ট্রেনদেনিং গভর্নেন্স ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় জাতীয় রাজস্ব বোর্ড। প্রকল্পের আওতায় বাংলাদেশ ইন্টিগ্রেটেড ট্যাক্স সিস্টেমের সফটওয়্যার তৈরির কাজ পায় ভিয়েতনামের এফপিটি ইনফরমেশন সিস্টেম। গত ৩ বছর সেবা চালু থাকলেও প্রকল্পের মেয়াদ শেষে এনবিআরকে সফটওয়্যারের কাজ বুঝিয়ে না দেয়ায় এবছর অনলাইনে কর দিতে পারছেন না কেউ। আমি মনে করি এনবিআর এর উচিত অনলাইন পদ্ধতিতে রিটার্ন সাবমিশনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা। এটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা যেত, এটি ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আমি মনে করি একটি পজিটিভ
ভাইভ আসতো। বাংলাদেশ থেকে বছরে $100 কোটি বেশি মূল্যের সফটওয়্যার রপ্তানি হয়। এই অবস্থায় বিদেশি প্রতিষ্ঠানকে এনবিআর এর ট্যাক্স রিটার্নের কাজ দেয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন বেসিসের সভাপতি। জাতীয় রাজস্ব বোর্ড এত কোটি কোটি টাকা খরচ করে বিদেশি কোম্পানিদেরকে দিয়ে ট্যাক্স রিটার্নের জন্য সফটওয়্যার বানিয়েছেন, তারা সবকিছু বুঝিয়ে না দিয়ে কিন্তু চলে গেছে। আমি বারবার বলছি যে আমাদের দেশের যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে, আইটি এনেবল সার্ভিসেস কোম্পানিগুলো আছে, তাদের এই ধরনের বড় কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সক্ষমতা রয়েছে, এবং সেটা দিয়ে করলে আমাদের দেশের সম্পদ দেশে থাকবে, দেশের তথ্য সুরক্ষাও নিশ্চিত হবে। দেশে নিবন্ধিত টিআইএনধারীর সংখ্যা প্রায় 50 লাখ হলেও করদাতা মাত্র 22 থেকে 23 লাখ, আর কর জিডিপি অনুপাত মাত্র 10% মতো। এই অবস্থায় অনলাইন সেবার দীর্ঘসূত্রিতা কর ব্যবস্থার জন্য নেতিবাচক বলেই মনে করেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান। রেভিনিউ আর্নিং এর সক্ষমতা অর্জনের জন্য যে কাজ করা হবে, যে পদ্ধতি প্রয়োগ করা হবে, যে পদ্ধতি তৈরি করা হবে, সেটিও দেশীয় কোম্পানি দিয়েই, দেশীয় বিশেষজ্ঞ দিয়ে, দেশীয় কর্মপদ্ধতির অবলম্বনে করা উচিত, এবং এর জন্য যদি বিদেশি সাহায্য না পাওয়া যায় দরকার নেই। জাতীয় রাজস্ব বোর্ড আগামী বছরের জুনের মধ্যে অনলাইন ট্যাক্স রিটার্ন সিস্টেম আবারও চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানা গেছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে দেওভোগ আখড়া এলাকায় দেবোত্তর সম্পত্তি মন্দির কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। গতকাল দুপুরে এক মানববন্ধন কর্মসূচি শেষে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কাছে লেখা স্মারকলিপিটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। নগরীর দেওভোগ আখড়া এলাকায় কয়েকশো বছরের পুরনো রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির ও প্রায় 4 একর জায়গায় একটি প্রাচীন পুকুর সহ বিপুল পরিমাণ দেবোত্তর সম্পত্তিটি শত বছর ধরে দেখভাল করছে মন্দিরের সেবায়েত ও মন্দির কমিটি। ভূমি জরিপে এই সম্পত্তিটি দেবোত্তর সম্পত্তি হিসেবেই রেকর্ডভুক্ত হয়। বুধবার মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন ৭৫-এর পর স্থানীয় একটি চক্র জিউস পুকুরটি দখল করতে মরিয়া হয়ে ওঠে। বিভিন্ন সময়ে জাল ও নকল দলিল তৈরি করে দখলের চেষ্টাও করে। এই সম্পত্তিটা জাল দলিলের মাধ্যমে তারা তাদের মালিকানা দাবি করছে, জোরপূর্বকভাবে সেটা আমাদের দখল করে নিচ্ছে। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা স্মারকলিপিটি জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন। স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ সহ দেবোত্তর সম্পত্তি নিয়ে চলমান বিরোধ আইন মোতাবেক সমাধান হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক। মন্ত্রী বরাবর পূজোজম পরিষদ সভাপতি সেক্রেটারি, জেলার সভাপতি সেক্রেটারি এবং মহানগরের সভাপতি সেক্রেটারি স্বাক্ষরিত একটি স্মারকলিপি দিয়েছেন। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেবো। আমরা বিশ্বাস করি যে আইন প্রক্রিয়ার মাধ্যমে এটা একটা সমাধান হবে। দেবোত্তর সম্পত্তি রক্ষার জন্য মন্দিরের পক্ষ থেকে 2019 সালের 15 অক্টোবর আদালতে মামলা দায়ের করা হয়। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেয়া হচ্ছে অবাস্তব অফার, অতিরিক্ত অর্ডার নিয়ে দেয়া হচ্ছে না ডেলিভারি। অনলাইন শপগুলোর বিরুদ্ধে এসেছে এমন ধরনের অন্তত 5,000 অভিযোগ। ই কমার্স ও এফ কমার্স প্রতিষ্ঠানগুলোকে নীতি মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সংস্থার কার্যালয়ে প্রাতিষ্ঠানিক গণশুনানিতে আইন লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়। করোনাকালে পাল্টেছে কেনাকাটার ধরন। সংক্রমণের ঝুঁকি এড়াতে অনলাইন কেনাকাটাতেই ঝুঁকছেন বেশিরভাগ মানুষ। বাড়তি চাহিদার সুযোগে অনেক অনলাইন শপ লোভনীয় অফারের টোপ দিয়ে প্রতারণা করছে ভোক্তাদের সঙ্গে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গণশুনানিতে উঠে আসে এক পণ্যের পরিবর্তে অন্য পণ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য দেয়া সহ প্রতারণার নানা তথ্য। কিছু প্রোডাক্ট এরকম থাকে যে ক্লিয়ার থাকে না, আবার এক দুটো এমন ঘটনাও ঘটে যে এক্সপায়ার্ড প্রোডাক্ট ডেলিভারি হয়ে যায়। অ্যাভেলেবল প্রোডাক্ট না থাকে, ওয়াটারটা নিয়ে তার থেকে টাকাটা নিয়ে তাকে ভরাটি করবে। প্রতিকার না পেয়ে ক্রেতারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দ্বারস্থ হয়। এক্ষেত্রে নৈতিকতা বজায় রেখেই ব্যবসা করার আহ্বান জানান সংস্থার মহাপরিচালক। আমি যে পণ্যের অর্ডার দিলাম দেখা গেল অন্য পণ্য, আবার লোভনীয় সব অফার প্রফিটের জন্য ব্যবসা করতে, যেমন ঠিক আছে জনকল্যাণ দেখাও কিন্তু অঙ্গ হিসাবে কাজ করি আমাদের সকলের দায়িত্ব। করোনার কারণে অর্ডার বেশি থাকায় সব পণ্য যথাসময়ে সরবরাহ করা যাচ্ছে না স্বীকার করে ছোটখাটো বিষয়ে হয়রানি না করার আহ্বান জানান অনলাইন শপের কর্মকর্তারা। পণ্য আমদানিতে শুল্ক কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানিরও অভিযোগ করেন তারা। আমি রিপ্লাই দিলাম না তাকে, কিন্তু কাস্টমারটা আমার পণ্য রাখে
আমরা আমাদের সাইড থেকে যতটুকু সম্ভব আমরা সাপোর্টটা দিয়েছি। শুনানিতে জানানো হয় প্রাপ্ত অভিযোগের 75%ই আসে ই ও এফ কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অনলাইন ব্যবসা পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের কাজ করছে বলেও জানান মহাপরিচালক। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। ডলারে কেনা পেঁয়াজের বদলে আসছে পাথর। মিশর ও তুরস্ক সহ বিশ্বের নানা দেশ থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমদানিকারকরা আনেন কোটি কোটি টাকার পেঁয়াজ। পরে পেঁয়াজের বস্তা খুলে মিলেছে কিছু পাথরও। অপরদিকে নষ্ট হয়ে যাচ্ছে শত শত বস্তা পেঁয়াজ। এতে উভয় সংকটে পড়ে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। কিনেছেন পেঁয়াজ, সাথে আসছে বড় বড় পাথরও। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার থেকে নগরীর কাজী দেউরি বাজারের খুচরা ব্যবসায়ীরা আনেন পেঁয়াজ। বস্তা খোলার পর দেখেন প্রতি বস্তায় 1 থেকে 2 কেজি পাথর। এমন অভিনব প্রতারণা দেখে হতবাক ব্যবসায়ীরা। 7 বস্তার মধ্যে প্রায় 150 কেজি মতো, 150 কেজির মধ্যে 3 কেজির চেয়ে বেশি বস্তা পাথর। যদি 1 বস্তা যদি 1.5 কেজি করে যদি পেঁয়াজের পাথর পাই, তাহলে আমাদের লাভটা কোথায়? প্রতারণার রহস্য উদ্ঘাটনে কাজী দেউরির ব্যবসায়ীদের ক্রয় রসিদ সূত্র ধরে যাওয়া হয় চট্টগ্রামের খাতুনগঞ্জে। আড়তদার মহসেন আউলিয়া, রাজধানী, বরকত ভান্ডার ও মেসার্স সৌমিক ট্রেডার্স সহ বেশ কিছু আড়তেও পাওয়া যায় পাথর। আমদানিকারকরা বলছেন পেঁয়াজগুলো বস্তা ভর্তি করেই কন্টেনারে আসে, তাই রপ্তানিকারক দেশেই বস্তাতে পাথর ঢুকিয়ে দেয়। যেখান থেকে মাল আসতেছে, যে দেশ থেকে মাল আসতেছে, এই মালটা আসতেছে তুরস্ক থেকে। পোর্ট থেকে যেভাবে আসতেছে গাড়ি থেকে এখানে সেভাবেই নামতেছে। পথে কোথাও এটা দাঁড়াচ্ছে না বা কিছু হচ্ছে না, যেখান থেকে ফুরাচ্ছে ওখানেই সমস্যাটা। এদিকে নানা দেশ থেকে আনা পেঁয়াজে ঝরছে পানি, এতে নষ্ট হয়ে যাচ্ছে শত শত বস্তা পেঁয়াজ। এসির মাধ্যমে আস্তে আস্তে তো কন্টেনার করে, যার কারণে গ্যাস আসছে, গ্যাস হয়ে যেতেছে। $530 মালটা 48 টাকা 47 টাকা কস্টিং, সেগুলো মাল 10 টাকা 20 টাকা বিক্রি করছে। অনেকগুলো মাল রাস্তায় ফেলে দিতে হবে। ভারত রপ্তানি বন্ধের পর মিশর, তুরস্ক সহ বিশ্বের 11টি দেশ থেকে পেঁয়াজ আনার অনুমতিপত্র খোলে চট্টগ্রামের আমদানিকারকরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজারে সরবরাহ বেড়েছে নানা রকম শীতের সবজির। সারা দেশ থেকে উৎপাদিত পণ্য নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। যাব তার কাছে। তামিম, ইমদাদ, ঠিক শীতের যে আগমনী বার্তা সেটি কিন্তু আমরা এই কারওয়ান বাজারে এসে দেখতে পাচ্ছি, যে রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজারে আমরা দেখতে পাচ্ছি যে শীতের বিভিন্ন সবজি চলে এসেছে, সাথে অন্যান্য সবজিরও কিন্তু সরবরাহ বেড়েছে। ইমদাদ, আপনাকে যদি আমি একটু বলে রাখি, সেটি হচ্ছে যে শীতের যে শীত আসলে কিন্তু বিশেষ করে খাওয়া দাওয়ার যে একটি বিষয় সেটি আসলে বেড়ে যায়, সাথে বিভিন্ন সবজিও কিন্তু আমরা বাজারে দেখতে পাই। ইমদাদ, আপনাকে বলে রাখি, শীতের বিভিন্ন সবজি যেমন টমেটো, বাঁধাকপি, ফুলকপি, মূলা সহ বিভিন্ন যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু এখানে সরবরাহ বেড়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে একটু কথা বলার জানার চেষ্টা করব যে আসলে দামের কি পরিস্থিতি। টমেটো এখন কত চলছে? টমেটো 420 টাকা পাল্লা। গত সপ্তাহে কত ছিল? 450। আচ্ছা, তাহলে কি আরো কমার আশা আছে? হ্যাঁ, কমার আশা আছে। ইমদাদ, শুনছিলেন যে টমেটো আসলে তারা পাইকারি পাল্লা বিক্রি করছে 420 টাকা, গত সপ্তাহে যেটি আসলে 450 টাকা ছিল। আমরা আসলে আরও খবর নিতে চাই, জানার চেষ্টা করব যে আসলে দামের কি পরিস্থিতি। যদিও ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বেশ মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। কোনো পণ্যে দাম কমার বলেছিলেন, আবার কোনো ক্ষেত্রে দাম বাড়ার বিষয়টি বলেছিলেন। যেমন সিমের কথা বলে থাকি, সিমও বলেছিলেন যে বেশ দাম বাড়তি ছিল। সিমের কি অবস্থা? সিমের অবস্থা এখন বাজার একটু ডাউন, নর্মাল বাজার আগেছে। এখন আমরা বেচতেছি, ব্যাপারীদের লস হয় আর কি। আমরা বেচতেছি 240-50 এই। গত সপ্তাহে কত ছিল? গত সপ্তাহে ছিল 400, 300, 350 এই ধরনের ছিল। সেক্ষেত্রে একটু বাড়তির পথে আর কি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা সিমের বাজার আমরা দেখতে পাচ্ছি যে সিমের বাজারে একটু বাড়তির পথে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শীতের যে সবজি, বিশেষ করে ফুলকপি, এই ফুলকপির স্বাস্থ্য অত ভালো আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ ফুলকপির যে পরিস্থিতি, সেই ফুলকপির পরিস্থিতি অত ভালো অবস্থা দেখতে পাচ্ছি না। কে আছে ফুলকপিতে এখানে? দামের কি অবস্থা? দাম ভালো। আচ্ছা, কত করে এখন যাচ্ছে? কত করে? 30, 35, 28, 25, 26 কাঁচামাল এক রেটে। আচ্ছা, এখন
কি দাম আরো কমবে নাকি কি অবস্থা? মালের চাপ পড়লে তো অবশ্যই কমবে দাম। মালের চাপ পড়লে কমবে। কবে নাগাদ কমতে পারে এটা মানে বলা যাবে না, মাল যদি বেশি হয় তখন কমতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে মালের অবস্থা অত ভালো না, অর্থাৎ ফুলকপির স্বাস্থ্যের অবস্থা ভালো না। ফুলকপি তো আরো বড় হয়। হ্যাঁ বড় হবে আস্তে আস্তে, কিন্তু যত শীত পড়বে তত মাল উন্নত মানের হবে। আপনি কি মনে করেন এটা কি আগেই তুলে নেওয়া হয়েছে জমি থেকে নাকি? না হয়তো এই বছর এইভাবে হয় প্রতি বছর, কিন্তু শীত যখন বেশি পড়ে তখন মালটা মনে করেন ভালো পরিষ্কার হয়, বড় হয়, আস্তে আস্তে বড় হইতে থাকে। আচ্ছা ইমদাদ, ব্যবসায়ীরা বলছিলেন যে পণ্য যত আরো আসবে ততই কিন্তু পণ্যের দাম আরো কমতে থাকবে, যদিও বেশ মিশ্র প্রতিক্রিয়া বলছিলেন। মূলত এখানে আসলে মানিকগঞ্জ আশেপাশের যে জেলাগুলো রয়েছে, সাভার, মানিকগঞ্জ কিংবা আশেপাশের যে বিরুলিয়া, সেখান থেকেও কিন্তু আমরা পণ্যের সরবরাহ এখান থেকে আসে। পাশাপাশি আমরা জানতে পেরেছি বিভিন্ন জেলা, বিশেষ করে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেই উত্তরের জেলাগুলো থেকেও এখানে পণ্য আসে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর থেকেও কিন্তু বিভিন্ন পণ্যের আমরা দেখতে পাচ্ছি সরবরাহ বেড়েছে। যদিও আমরা শীতে যে সমস্ত সবজি রয়েছে সেই সবজির যেই আকার সেটি আসলে অনেক ছোট দেখতে পাচ্ছি। আমরা এখানে আমরা বাঁধাকপি দেখতে পাচ্ছি, যদিও বাঁধাকপির সাইজ অত্যন্ত ছোট, বাঁধাকপি কিন্তু আরও বড় হয়, তো বাঁধাকপির সাইজ কিন্তু আমরা অত্যন্ত ছোট দেখতে পাচ্ছি। বাঁধাকপির সাইজ এত ছোট কেন? এটা সাইজ ছোটই, সাইজ কি আর একটু বাড়বে? হ্যাঁ এটা বাড়বে, একটু বাড়বে। এখন দাম বেশি, এর জন্য কাটতে নিয়ে গেছে, এটা আরো বড় হবে, বুঝছেন? দামের কি অবস্থা? দাম তো মনে করেন এটা 25 টাকা বেচতেছি, ছোটো সাইজ হলো 25 টাকা। আচ্ছা, আমি 22 টাকা কিনে আনছি। গত সপ্তাহে কত ছিল? এরকমই ছিল, দাম কমে না, দাম আরো বাড়তেছে, এখন দাম আরো বাড়তেছে। সামনে তো শীত আরো বাড়লে আরো সবজি আসবে বাজারে, আসলে তো সবজির দাম কমবে। আমার কবে নাগাদ কমতে পারে আপনার কি মনে হয়? এই সপ্তাহ 10 দিনের ভিতরে কমতে পারে। শুনছিলেন যে ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, যে আসলে তারা সবাই একই রকম কথা বলছেন। বিশেষ করে সবজির সরবরাহ যদি বাজারে আরও বাড়বে, অর্থাৎ সামনে আরও 10 থেকে 12 দিনের মধ্যে সবজি সরবরাহ যখন বাড়বে, তখন কিন্তু সবজির যে দাম সেটি আসলে নিম্নমুখী হবে বলে মনে করছেন এখানকার ব্যবসায়ীরা। পাশাপাশি দাম কিছু কিছু ক্ষেত্রে কোনো অংশেই কমেনি, কিছু কিছু সবজি যেমন সিমের দাম বাড়তির পথে, কিংবা বাঁধাকপি এখন বাড়তির পথে, পাশাপাশি কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলোর কথা আমরা শুনেছিলাম, কিংবা ধনেপাতা, বিভিন্ন রকম যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বলা যায় যে দাম বাড়তির পথে। পাশাপাশি অন্যান্য সবজি যেমন টমেটো, ব্যবসায়ীরা টমেটোর কথা বলছেন যে টমেটোর আর হয়তো 1-8 সপ্তাহের মধ্যেই টমেটোর দামটাও কমে যাবে বলে তারা মনে করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখানে কারওয়ান বাজারে বিভিন্ন রকম শীতের সবজি ছাড়া অন্যান্য যে সে সবজি, বিশেষ করে লাউ কিংবা আরও যে সমস্ত সবজিগুলো রয়েছে সেই সবজি কিন্তু আসলে সবজিরও সরবরাহ বেড়েছে। এখানে রাতভর যে ব্যস্ততা চলে, বিশেষ করে এই ব্যস্ততা আরও বেড়ে যায় ভোরবেলা। আমরা আরও একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। সবজির কি অবস্থা আজকে, দামের কি অবস্থা? আজকে একটু কবি নিয়ম তো আছে, একটু কম আছে, কালকে তো নেই। কালকে আসলে ওই কবি 40-45, আজকে 25-30, আজকে একটু কম আছে। দাম কি আরো কমবে? হ্যাঁ সামনে কমবো, আরো কমবো। ফুলকপি এত ছোট কেন সাইজে? অন্তর নতুন সিজনে নতুন কপি, মানে ঢাকা কপি উঠিয়ে লইয়ে আস্তে আস্তে শীত পড়বার বড় হইব কপি, এই দাম আরো কমবো, কোন খাইবো কম। এই সাইজটা কি আরো কমার কথা না? বর্তমানে নতুন জিনিস, নতুন তরকারি, নতুন দাম বাড়ছে, দাম বাড়তি ব্যস্ত হয়ে রাখো, ঢাকা উঠিয়ে লইয়ে। এমদাদ, শুনছিলাম যে এই যে বিশেষ করে আগাম তুলে আনার কারণে, ক্ষেত থেকে ফসল আগাম তুলে আনার কারণে কিন্তু অনেকটা সাইজ আমরা কম দেখতে পাচ্ছি। আরও বড় হওয়ার কথা ছিল, আরও পুষ্ট হওয়ার কথা ছিল। তো এখানকার মিশ্র প্রতিক্রিয়া, অর্থাৎ সবাই একটা বিষয় একমত, সেটি হচ্ছে পণ্য আরও যত সরবরাহ বাড়বে দাম তত কমবে। আগামী হয়তো 1 সপ্তাহের মধ্যে হয়তো আরও কিছু দাম কমতে পারে, কমার দিকে থাকতে পারে, বিশেষ করে শীতের যে সবজিগুলো রয়েছে সেগুলোর প্রতি। তো এমদাদ, কারওয়ান বাজার থেকে এই ছিল আমার হাতে সবশেষ। শীতকালীন ও অন্যান্য সবজির বাজার সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম, তিনি যোগ দিয়েছিলেন কারওয়ান বাজার থেকে। এবার আমরা মাছ বাজারের খবর জানবো। রাজশাহীর নওদাপাড়ায় প্রতিদিন
খাল, বিল ও নদীর তাজা মাছের বাজার বসে। ভোর থেকেই এই বাজারে সমাগম বাড়ে ক্রেতাদের। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান, যাব তার কাছে। রাকিব। ইমদাদকে ধন্যবাদ। রাজশাহীর নওদাপাড়ার যে মাছ বাজারটি আছে সেটি মূলত ভোর থেকেই শুরু হয়ে যায়। নানান হাক ডাকে কিন্তু আসলে হরেক রকমের, হরেক জাতের এবং বিভিন্ন আকার ভেদে মাছ এখানে বিক্রি হয়। তবে আজকে আমরা সকাল থেকে আসার পরে যেটি দেখেছি যে মাছের আমদানি খানিকটা কম। এক্ষেত্রে আড়তদার এবং ব্যবসায়ী যারা আছেন তারা যেটি বলছেন যে শীতের সকালে মূলত আসলে মাছের আমদানিটি একটু কম হয়ে থাকে, এরপরে বেলা বাড়বার সঙ্গে সঙ্গেই সেটি কিন্তু বাড়তে থাকে। এবং আমরা এখানে পুকুরে চাষ করা মাছের পাশাপাশি নদীর মাছও দেখতে পাচ্ছি। তবে এখানে অধিকাংশই পুকুরে চাষ করা মাছ এবং তাজা মাছের সরবরাহটি সব থেকে বেশি থাকে। এবং আজকে যে বাজার দর সেই অনুযায়ী যারা ক্রেতা আছেন তারা বলছেন যে মাছের সরবরাহ কম থাকায় দামটি একটু বেশি হাঁকছেন। এই যে রুই বা মিরকা যেগুলো বিক্রি হচ্ছে এখন আপনারা দেখছেন সেটি প্রায় 170, 200, কখনো 250 টাকা পর্যন্ত কেজি দরেও এই মাছ বিক্রি হচ্ছে। এছাড়া আমরা কিছুক্ষণ আগে মিরকা বিভিন্ন আকার ভেদে সেটি 170 থেকে প্রায় 200 টাকা কেজি করে মাছ বিক্রি হতে দেখেছি। এছাড়াও সিলভার কাপ বা অন্যান্য যে সমস্ত বড় মাছ আছে সেই মাছের বাজারে বেশ দাম দর বেশ আছে বলে তারা বলছেন, জানিয়েছেন আমাদেরকে। অন্যান্য যে সমস্ত ছোট মাছ, পাবদা, শিং, কই বা বিভিন্ন ধরনের যে ছোট মাছগুলো আছে সেই মাছের দাম খানিকটা কম পাচ্ছেন বলে এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন। যেহেতু সেই মাছের চাহিদা বেশি এবং এর যে খুচরো ব্যবসায়ী সেটিও এই বাজারে বেশি, সে কারণে তারা সেই মাছের চাহিদা থাকায় এবং দামও কিন্তু আসলে তারা সেই অনুযায়ী আসলে বলছেন এবং এর ক্রেতাও অনেক বেশি আমরা বাজারে লক্ষ্য করছি। তবে যে পরিমাণ ক্রেতা সমাগম অন্যান্য দিন থাকে সেটি কিন্তু আজকে নাই। এটি বেলা যত বাড়বে তারপরে সেটি বাড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই বাজারে রাজশাহীর বাইরে যে সমস্ত পাইকাররা আছেন বিশেষত এই বাজারে তারা আসেন এখানকার যে তাজা মাছ সেটি কেনার জন্য। এবং তাজা মাছের দাম কিন্তু অন্যান্য মাছের থেকে বেশি থাকে বলে ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। এর কারণটি হচ্ছে যে আসলে অনেকেই এখান থেকে ঢাকা, নারায়ণগঞ্জ বা সিলেট এই সমস্ত জায়গায় মাছ নিয়ে যান, সেখানে প্রতি কেজি তাজা মাছে 30 থেকে 40 টাকা বেশি দরে আসলে তারা দামটি পান। এর কারণ হচ্ছে যে আসলে তাজা মাছটি আসলে সরবরাহ সরাসরি ঢাকা বা সিলেটের দিকে সরবরাহ করা গেলে সেখানে আসলে ক্রেতাদের আগ্রহ থাকে এবং সেই আগ্রহের কারণে এবং মাছটি ভালো থাকার কারণে তারা এই মূল্যটি পেয়ে থাকেন বলে জানাচ্ছেন। তবে এখানে যে অন্যান্য যে সমস্ত ব্যবসায়ীরা এসেছেন রাজশাহী নগরীর অন্যান্য বাজারে খুচরা ব্যবসায়ীরা, তারা বলছেন যে আজকে সকাল থেকে যেহেতু মাছের সরবরাহটি খানিকটা কম সে কারণে বেশি দাম হাঁকছেন এখানকার পাইকাররা। এবং এই বাজারে যে ব্যবস্থাটি আসলে করা হয় আমরা সেটি আজকে লক্ষ্য করেছি যে বিভিন্ন চৌবাচ্চায় পানি রেখে সেখানে তাজা মাছ সংরক্ষণ করা হচ্ছে এবং যারা ব্যক্তিগতভাবেও আসলে খাবার জন্য মাছ কিনতে আসেন এখানে তারাও সাধারণত এই তাজা মাছের কেনাটাকেই অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন এবং তারাও কিন্তু এখানে সেই মাছগুলো কিনে নিয়ে যায়। এখানকার যারা ইজারাদার আছেন, যারা ব্যবসায়ী নেতারা আছেন তারা বলছেন যে বাইরের যে সমস্ত ক্রেতা বা যে সমস্ত পাইকাররা আসেন তাদের নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য পানির ব্যবস্থা, এছাড়াও পরিবহনের ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদের পর্যাপ্ত ব্যবস্থা তারা রেখেছেন এবং এখানে যদি মাছ তারা সংরক্ষণ করতে চান সে কারণে কিন্তু তারা বড় বড় হাউস তৈরি করে রেখেছেন যাতে করে তারা যে মাছগুলো ক্রয় করছেন সেই মাছগুলো তারা সংরক্ষণ করতে পারেন। এবং এই ব্যবস্থাপনার মধ্য দিয়েই কিন্তু এই বাজারটি প্রায় 15 থেকে 16 বছর ধরে এইভাবে চলছে, যদিও খানিকটা এর সেই আরেকটি জায়গা হচ্ছে। এখানকার যারা বিক্রেতা বা আড়তদার তাদের যেটি দাবি যে জায়গাটির পরিসরটি যদি অনেকটা বাড়ানো যেত তাহলে যে দূর দূরান্ত থেকে বিশেষ করে আশপাশের পবা, তানোর এবং
বরেন্দ্র এলাকার যে সমস্ত পুকুরগুলো থেকে মাছ নিয়ে আসা হয় তাই সেটির গাড়ি রাখার ব্যবস্থাপনাটা তারা করতে পারতেন এবং এই বাজারটি আরও বেশি সমৃদ্ধ হতো এই মাছের বেচাকেনায়। সেই কারণে তারা চাচ্ছেন যে পরবর্তী সময়ে এখানে সিটি কর্পোরেশন অথবা যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে একটি ভালো ব্যবস্থাপনা রাখা হয় মাছের বেচাকেনা, তাহলে এটি আরও বেশি প্রসিদ্ধ হবে এবং বাইরের যারা ক্রেতা আছেন তারা আসার পরে আসলে অনেক বেশি সুযোগ সুবিধা পাবে। তো ইমদাদ প্রত্যেক দিনই আসলে ভোর থেকে এই মাছের বাজার হাক ডাকের মধ্য দিয়ে বেচাকেনা হয়, যেটি আজকেও হচ্ছে। তবে শীত যত বাড়বে সেটি খানিকটা আসলে বেলা গড়িয়েই কিন্তু আর জমজমাট হয়ে উঠবে বলে আমাদেরকে এখানকার যারা বিক্রেতা তারা জানিয়েছেন। তো ইমদাদ, এই ছিল রাজশাহীর মাছের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহীর নওদাপাড়া থেকে মাছ বাজারের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। উত্তরের মাঠে মাঠে ব্যস্ত কৃষক মজুর। জমি থেকে নতুন ধান কেটে মাড়াইয়ের পর ঘরে তোলা চলবে অগ্রহায়ণ মাস জুড়ে। 4 দফা বন্যা আর রেকর্ড অতিবর্ষণের পরও থোকা থোকা ধানের থোড়ে স্বপ্নের ঘোরে বিভোর এখন রংপুর অঞ্চলের কৃষাণী। রংপুর থেকে রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। হেমন্তের প্রথম সকালে সূর্যের নরম আলোয় মাঠে মাঠে কৃষক আর ক্ষেত মজুরেরা। ভরা মাঠে নুয়ে পড়া ধান গাছের গোড়ায় কৃষকের কাস্তে তোলে সমৃদ্ধির সুর। হেমন্তের আগমনে শুরু হয়ে গেছে ধান কাটা মাড়াই ঝাড়াইয়ের পর্ব। অগ্রহায়ণ মাস জুড়ে গ্রাম বাংলার মাঠঘাট মুখরিত থাকবে ফসল তোলার উৎসবে। 4 বারের বন্যার ঢল, 100 বছরের রেকর্ড ভেঙে অতিবর্ষণ আর পোকার আক্রমণ রুখে দিয়ে ভালো ফলনে খুশি কৃষক। 2-3 বছর আগেই যে ফসল হয় নাই, তাই এবার আল্লাহর রহমতে এবার ভালো ফসল হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ধান খুব ভালো হয়েছে। কিছু কিছু জমি পানিতে ডুবে গেছে আর কি, তারপর মাশাআল্লাহ বাম্পার ফলন হয়েছে। তা আশা করা যায় আমাদের মনে এখন লাভবান হবে ইনশাআল্লাহ। কারেন্ট পোকা লাগার কারণে আগাম কাটি নেওয়া লাগতেছে। প্রাকৃতিক বিপর্যয়ের পরও গত মৌসুমের মতো বাম্পার ফলনের কাছাকাছি উৎপাদনের আশা কৃষি বিভাগের। রংপুর জেলায় রোপা আমনের প্রায় 10 ভাগ জমির ধান কর্তন হয়েছে। ফলন গতবারের চেয়ে এই মুহূর্তে যে ফলন আমরা পেয়েছি তার কাছাকাছি ফলন আমরা পেয়েছি। কৃষি বিপণন অধিদপ্তর জানায়, এবারও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার মনিটরিং করা হবে। এবারের বাজার পরিস্থিতি অনুযায়ী কৃষক সরকারকে ধান দেবে বলে আমরা আশা প্রকাশ করছি। ধানের উৎপাদন অত্যন্ত সুন্দর হয়েছে, আর এর বাইরে যদি বাজার মূল্য যায় সেক্ষেত্রে আমরা আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখব। জেলায় এবার 1,66,000 হেক্টর জমিতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা 4,91,000 মেট্রিক টন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সামনে শীত, তাই ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার শাল চাদরের তাঁত মালিক ও শ্রমিকরা। বন্যা ও করোনায় লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে সরকারি প্রণোদনার দাবিও জানান তারা। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘদিন পর আবারও খটখট শব্দে মুখরিত হচ্ছে টাঙ্গাইলের তাঁত শিল্প। শীতের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছেন চাদর প্রস্তুত কারিগররা। কাকডাকা ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত মণিপুরি, হাই চয়েজ, নয়নতারা, ফ্লক প্রিন্ট সহ প্রায় 25 রকম ডিজাইনের চাদর তৈরি করছেন তারা। তাঁত মালিকদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে দেশব্যাপী লকডাউন ও সাম্প্রতিক বন্যায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে, ফলে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। চেষ্টা আছে আর কি, ঘুরে দাঁড়াই তো অনেক চেষ্টা করতেছি, প্রোডাকশন বাড়াই দিছি, কিন্তু বন্যায় আর করোনা মিলে প্রায় 5 মাস আমাদের অনেক প্রোডাকশনে ক্ষতি হয়ে গেছে। লাগান হতে পারতাম, বাইরে থেকে চায় না বা ইন্ডিয়া থেকে অনেক চাদর সাদর আসে, এই জন্য আমরা খুব একটা যেতে পারি না। সরকার যদি সহযোগিতা করে, হেল্প করে, দেখা যাবে আমরা আবার আগের মতো পরিপূর্ণ হয়ে আমরা একটু কাজ করতে পারবো। তাঁত শ্রমিকরা জানান, দীর্ঘদিন পর আবারও কাজে যোগ দিয়েছেন তারা। কিছুদিন ধরে আমরা এই কাজকর্মগুলো করতেছি, সামনে একটা শীত আছে, এই শীতের মালগুলো আমাকে তৈরি করা হয় এখানে, আমরা এখানে কাজ করি। বর্তমানে কাজকর্ম শুরু হয়েছে, তখন আর না খেয়ে থাকার না কেন এরকম আর কি আছে। তাঁত বোর্ড কর্মকর্তাদের দাবি, তাঁতিদের স্বল্প পরিসরে ঋণ সহায়তা দেওয়া হয়। আমরা ম্যাক্সিমাম 50,000 টাকা দিতে পারি। অন্যদিকে যেগুলো হচ্ছে আপনার সেমি অটোমেটিক, সেখানে আমরা 13,000 থেকে 65,000 টাকা পর্যন্ত তাঁত বোর্ডের মাধ্যমে ঋণ সহায়তা দিয়ে থাকি। জেলার বাসাইল, দেলদুয়ার ও মির্জাপুর উপজেলায় চাদর তৈরির তাঁত রয়েছে প্রায় 5,500। এতে কাজ করেন 11,000 শ্রমিক। প্রতি বছর প্রায় 25 কোটি চাদর উৎপাদন হয় এখানে। সময় সংবাদ, টাঙ্গাইল। ভোরের সময় আরও থাকছে।
ভোটে কারচুপির অভিযোগে পেনসিলভেনিয়ায় রিপাবলিকানদের মামলা, জর্জিয়ায় আবারও ভোট গণনার ঘোষণা, ট্রাম্প পরাজয় স্বীকার না করায় বিব্রত বাইডেন। চাঁদপুরে মাস্ক ব্যবহারে জনসচেতনতা বাড়াতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় সড়কগুলোতে যাতায়াতকারী পথচারীদের মধ্যে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বিশেষ সচেতনতামূলক ভিডিও দেখানো হয়। পাশাপাশি মাস্ক না থাকায় শতাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে এ ধরনের সচেতনতামূলক অভিযান চলবে বলে জানান কর্মকর্তারা। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরার উপরে গুরুত্বস্বরূপ 10 মিনিট একটা ভিডিও ক্লিপস দেখাচ্ছি। তারা এই ভিডিও ক্লিপস দেখে সবাই উৎসাহিত হচ্ছে এবং আমাদের কাছে কমিটমেন্ট দিয়ে যাচ্ছে যে তারা আজকে এখান থেকে বের হয়ে গিয়ে মাস্ক পরবে এবং তাদের পরিবারের সদস্যকে মাস্ক পরাবে। চাঁদপুরের মতো জামালপুরেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় মাস্ক না পরায় বেশ কয়েকজনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। শহরের বকুলতলা থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করা হয়। পরে বিভিন্ন শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাজারে কার্যক্রম চলে। এ সময় 10 জনকে 12,200 টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদিন জানান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা নিশ্চিত করতেই এই অভিযান চলবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানো ও মাস্ক পরায় উদ্বুদ্ধ করতে যশোরে নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে শহরের দড়াটানা এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। যশোরের বেনাপোল সীমান্ত থেকে 1.5 কোটি টাকা মূল্যের 26 মণ চন্দন কাঠ সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার রাতে যশোর বেনাপোল মহাসড়কের নাফারন মোড় থেকে কাঠের চালানটি জব্দ করা হয়। বেনাপোল বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শহীদুল ইসলাম জানান, ভারত থেকে পাচার হয়ে একটি কাভার্ড ভ্যান বিপুল পরিমাণ চন্দন কাঠ নিয়ে দেশে এসেছে এমন খবরে অভিযানে যায় তারা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যান রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে 26 মণ চন্দন কাঠ সহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। দিনাজপুরে আশুরার বিলে ধান আবাদের দাবিতে এবং বাঁধ নির্মাণের প্রতিবাদে দীর্ঘ 11 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে বিল পারের কয়েক হাজার মানুষ। দিনের বেলায় রোদ আর রাতের শীত উপেক্ষা করে গত 29 অক্টোবর থেকে বাঁধের ওপর অবস্থান করে আসলেও প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই বলে জানান আন্দোলনকারীরা। ইতিমধ্যে আন্দোলনকারীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এরই মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে দাবি তাদের। প্রশাসনের পক্ষ থেকে বিলে বাঁধ নির্মাণ না করার আশ্বাস না পাওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। দেশের বাইরের খবর জানাবো। শেষ হয়েও যেন শেষ হলো না মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। অনিশ্চয়তার অন্ধকার যেন কাটছে না বিশ্বের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্রে। ভোটে কারচুপির অভিযোগে বুধবার পেনসিলভেনিয়ায় মামলা করেছে ট্রাম্প শিবির। আর জর্জিয়া অঙ্গরাজ্যের ভোট আবারও হাতে গণনার ঘোষণা এসেছে, যেখানে বেসরকারিভাবে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মাত্র 0.3% ভোটে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে। ফলাফল ঘোষণা হয়নি অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও, আর আলাস্কায় জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। ভার্জিনিয়ার আর্লিংটনে জাতীয় সমাধিস্থলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার অবসরপ্রাপ্ত সৈনিক দিবস বা ভেটারান্স ডে উপলক্ষে রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে 6 দিন পর জনসমক্ষে এলেন ট্রাম্প। তবে তাকে বিষণ্ণ দেখায়। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সঙ্গে থাকলেও ছিলেন ট্রাম্পের থেকে দূরে।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিয়ে সম্মাননা জানান ট্রাম্প, তবে কোনো বক্তব্য রাখেননি। যথারীতি টুইটে ছিলেন সক্রিয়। বেজায় খেপেছেন দোদুল্যমান পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় নিজ দলের নির্বাচন কর্মকর্তার উপর। আল হুইম্ট নামে ওই কর্মকর্তা ট্রাম্পের অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেছেন নির্বাচনে কোনো কারচুপি হয়নি, কিন্তু ওই অঙ্গরাজ্যে ভোটে কারচুপির অভিযোগ এনে লাল শিবির মামলা করেছে, চেয়েছে ন্যায় বিচার। ভোট কারচুপি নিয়ে রিপাবলিকান দলের সিনেটরদের চাপে আছেন জর্জিয়ার সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রেফেন্সপার্জার। তিনি জানিয়েছেন জর্জিয়ার প্রতিটি ভোট আবারও হাতে হাতে গোনা হবে। এখানে প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে পার্থক্য খুব একটা বেশি নয়। আমরা অনুসন্ধান করে দেখছি জাল ভোট, ডাবল গণনার মতো ঘটনাগুলো ঘটেছে কিনা। প্রত্যেকটা বৈধ ভোটকে আমরা আমলে নিতে চাই। জর্জিয়ায় 16টি ইলেকটোরাল ভোট নিয়েই বাইডেন প্রয়োজনীয় সংখ্যক 270টির কিছু বেশি ভোট পেয়েছেন। এদিকে খুব কম ব্যবধানে এগিয়ে থাকা অ্যারিজোনা অঙ্গরাজ্যের 11টি ইলেকটোরাল ভোট নিয়েও আদালতে যেতে পারেন রিপাবলিকানরা। অপরদিকে মিশিগান ও উইসকনসিনও কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে আসছে ট্রাম্প শিবির। ভেটারান্স ডে উপলক্ষে পেনসিলভেনিয়ায় সম্মাননা জানিয়েছেন সদ্য নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে তিনি প্রস্তুতি নিতে শুরু করেছেন বলেও তার উপদেষ্টারা জানিয়েছেন। বিশ্লেষকরাও বলছেন ট্রাম্প চাইলে লড়াই করে ফের প্রেসিডেন্ট হতে পারবেন, তবে বেশ কয়েকটি মামলা, দুর্নীতি আর ট্যাক্স ফাঁকির অভিযোগে ক্ষমতা না থাকাকালীন তিনি কিভাবে সামলান সেটি দেখার বিষয়। গ্রোভার ক্লিভল্যান্ড ডেমোক্রেট দলীয় এ নেতা 1885 সালে যুক্তরাষ্ট্রের 22তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1888 সালে হেরে যান রিপাবলিকান বেঞ্জামিন হ্যারিসনের কাছে। 4 বছর বিরতির পর 1893-এ আবার 24তম প্রেসিডেন্ট হয়ে ফিরে আসেন ক্লিভল্যান্ড। মার্কিন ইতিহাসে এমন ঘটনা একবারই ঘটেছে। ডোনাল্ড ট্রাম্পের বেলায়ও এমন কিছু ঘটলে অবাক হওয়ার থাকবে না বলছেন বিশ্লেষকরা। সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট থাকা ব্যক্তি 2 বার দায়িত্ব পালনের সুযোগ পাবেন, কিন্তু সেটি যে পরপর 2 বার হতে হবে এমনটা নয়। ওয়াশিংটন পোস্টে ইতোমধ্যে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ পেয়েছে। মার্কিন জনপ্রিয় লেখক ও বিশ্লেষক মার্ক থিসেন তার প্রবন্ধে বিষয়টি স্পষ্ট করেছেন। বেশ কিছু যুক্তি তিনি তুলে ধরেছেন। থিসেন বলেন, আইনি লড়াইয়ে শেষ অবধি ব্যর্থ হলে ট্রাম্পের হতাশ হওয়ার কিছু নেই। তিনি 2024-এর জন্য প্রস্তুতি নিতে থাকবেন। আগামীবার ভোটের সময় ট্রাম্পের বয়স হবে 78, অর্থাৎ জো বাইডেনের এখনকার বয়সের সমান। কোনো রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে এই নির্বাচনেই সর্বোচ্চ ভোট পেয়েছেন ট্রাম্প। ডেমোক্রেট বাইডেনের সঙ্গে তার পার্থক্যও খুব একটা বেশি নয়। এ কটা বছর সিনেটে আধিপত্য বজায় রাখতে পারলেই পথটা সহজ হবে। চূড়ান্ত না হলেও এখনও উচ্চকক্ষ সিনেটে এগিয়ে রিপাবলিকানরা, আর নিম্নকক্ষ ডেমোক্রেটদের দখলে। এরই মধ্যে খবর বেরিয়েছে ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে 24-এর লড়াই প্রসঙ্গে ইতিবাচক আলোচনা সেরেছেন। তিনি যে উই উইল উইনের কথা বলছেন তা 4 বছর পরের ইঙ্গিত কিনা তা নিয়ে গণমাধ্যমে চলছে চুলচেরা গবেষণা। বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের জনপ্রিয়তার ঘাটতি নেই, তাই বাইডেনের পথ চলা হতে হবে অতি সাবধানী। যদিও সমস্যা হলো দুর্নীতিসহ নানা অভিযোগে অভিযুক্ত ট্রাম্প হোয়াইট হাউস ছাড়লে তিনি সাজার মুখোমুখি হতে পারেন। সেক্ষেত্রে প্রার্থী হওয়া নিয়ে তার শঙ্কা রয়েছে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ফ্রান্সে করোনার দ্বিতীয় ঢেউয়ে 35,000-এর বেশি মানুষ একদিনে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশিরাও আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়তই। সংক্রমণ ঠেকাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কয়েক লাখ মানুষ বেকার হয়েছেন দেশটিতে। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। লকডাউন কিংবা কারফিউ, সেই সাথে নানারূপ বিধিনিষেধ, ফ্রান্সের দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণ যেন কোনো কিছুই রুখতে পারছে না। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন 86,000-এরও বেশি মানুষ। শুধু আক্রান্তের সংখ্যাই নয়, বেড়েছে মৃতের সংখ্যাও। ইল-দে-ফ্রান্সের 80% উপরে আইসিইউ এখন রোগীতে ভর্তি রয়েছে। ফ্রান্সে করোনা ভাইরাসে 18.5 লাখের উপরে মানুষ আক্রান্ত হয়েছেন, আর মারা গিয়েছেন 42,000-এরও বেশি মানুষ। এ তালিকায় রয়েছেন দেশটিতে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশিও। দ্বিতীয় ধাপের করোনার আক্রমণে নতুন করে অনেক প্রবাসী বাংলাদেশি যেমন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে অনেকে আবার আইসিইউতে ভর্তি রয়েছেন, এমনটা জানা গিয়েছে। লকডাউনের পাশাপাশি আগে রাতে যে হোম ডেলিভারির ব্যবস্থা ছিল তাতেও বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। অপ্রয়োজনীয় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কয়েক লাখ মানুষ এখন বেকার অবস্থায় রয়েছেন ফ্রান্সে।
এমন পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তেক সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য প্রেস কনফারেন্স করবেন এমনটাই জানা গেছে। তার সেই প্রেস কনফারেন্স থেকে সরকারের পরবর্তী পদক্ষেপ কি আসছে তা জানা যাবে। ফাইজার ও বায়োনটেকের যৌথ প্রচেষ্টায় করোনা প্রতিরোধের জন্য যে টিকা তৈরি করা হয়েছে তা মানবদেহে 90% সফল বলে প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে। আর সত্যিকার অর্থে তা যদি হয়ে থাকে তবেই হয়তো মুক্তি মিলবে এই মহামারী থেকে। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। কাতারে ব্যবসা বাণিজ্যে প্রবাসী পুরুষদের পাশাপাশি নারীরাও পিছিয়ে নেই। পরিবার পরিজন নিয়ে থাকা নারীরাও কাজ করছেন বাংলাদেশি পোশাক শিল্প নিয়ে। নারী উদ্যোক্তাদের আরও উৎসাহ দিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে দূতাবাস। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশি নারী উদ্যোক্তা বেশ কিছুদিন আগেও ছিল হাতে গোনা। তবে দিন যত যাচ্ছে ব্যবসা বাণিজ্যে এগিয়ে যাচ্ছেন নারীরা, উদ্যোক্তার সংখ্যাও বাড়ছে। বিশেষ করে বাংলাদেশি গার্মেন্টস পণ্য নিয়ে কাজ করছেন 3 নারী উদ্যোক্তা, চট্টগ্রামের শামিমা নবী, জাবরিনা খানম ও রংপুরের তৌফিকা চৌধুরী। তারা গড়ে তুলেছেন প্রতিষ্ঠান। আমাদের এখানে আলসাদে 3টা দোকান আছে। আমি আজকে প্রায় 5-6 বছর পর্যন্ত এটা আমার হাজবেন্ডের সাথে আমি সহযোগিতা করে আসছি। পুরো বাংলাদেশটাই কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। বাংলাদেশের আপুরা বলেন, ভাইয়েরা বলেন, সবাই খুশি মনে কিন্তু পুরো একটা মিনি বাংলাদেশ আমাদের দোকানের মাঝে আপনারা খুঁজে পাবেন। আমাদের এখানে কিন্তু বাংলাদেশি পণ্যের অনেক চাহিদা। বাংলাদেশি সুতি কাপড়গুলো যেগুলো, সেগুলো কিন্তু ইন্ডিয়ান, পাকিস্তানি এরা খুবই পছন্দ করে এবং ইন্ডিয়ানরা সবসময় আমাকে বলে যে তোমার কটনগুলো বেস্ট। এই একটা কমপ্লিমেন্ট, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। কাতারে বাংলাদেশি নারী উদ্যোক্তারা কাজ শুরু করায় আনন্দিত দূতাবাস, দিয়েছে সহযোগিতার আশ্বাস। কাতারে নারী উদ্যোক্তাদের সংগঠিত এবং তাদেরকে সহায়তা করার জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত। জামদানি, ঢাকাই বেনারসি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, কাতান শাড়ি, 3 পিস সহ নারীদের সব রকমের পছন্দের পোশাক রয়েছে এই নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠানে। সময় সংবাদ, কাতার। খেলার খবর জানাবো। সংযুক্ত আরব আমিরাত থেকে নারীদের IPL জিতে দেশে ফিরেছেন সালমা খাতুন। আর এক ক্রিকেটার জাহানারা আলমও এসেছেন তার সঙ্গেই। প্রথমবারের মতো অংশগ্রহণ করে শিরোপা জিতে উচ্ছ্বসিত সালমা। টাইগ্রেসদের T20 অধিনায়ক জানান, বোলিং নিয়ে প্রশংসা পেয়েছেন সবার কাছ থেকে। এদিকে ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক ক্রিকেটার নারীদের IPL-এ ডাক পাবেন বলে বিশ্বাস জাহানারার। একজনের চোখে শিরোপা জয়ের মুহূর্তটাই যেন আটকে আছে এখনো। আরেকজনও সুন্দর সময় কাটিয়ে ফিরেছেন অনুমান করা যায়। ফার্স্ট টাইম যে আসলে চ্যাম্পিয়ন হয়ে আসছি, অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগছে। আর সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের নাম উজ্জ্বল করে আসতে পারছি, এটাই সবথেকে বড় বিষয়। ভালো লাগছে যে বাংলাদেশ থেকে 2 জন গিয়েছে, একজন ফাইনাল রিচ করতে পেরেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। দেশের নারী ক্রিকেটের কথা উঠলেই 2টি নাম সবার আগে আসে, সালমা খাতুন আর জাহানারা আলম। আন্তর্জাতিক ক্রিকেটে দুজনেরই ক্যারিয়ার 9 বছরের। নারীদের IPL খ্যাত উইমেন্স T20 চ্যালেঞ্জের ফ্র্যাঞ্চাইজিগুলোরও পছন্দের তালিকায় বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ 2 নারী। এখানে আমরা 6 দিনের কোয়ারেন্টাইন ছিল। তারপরে আমরা 27 তারিখ থেকে সবাই প্র্যাকটিস স্টার্ট করছি, তখন সবার সঙ্গে দেখা হয়েছে। বাংলাদেশের মতনই ওয়েদার, তো আমার মানায় নিতে আসলে বেশি সময় লাগেনি, যেহেতু খেলতে হবে, টাইম খুব কম, তো যার কারণে খুব দ্রুতই সব কিছু মানিয়ে নিতে পেরেছি। টিমমেটরা এবং আমার কোচ, আমার অফিসিয়াল সবাই আমাকে খুব প্রশংসা করেছে যে আসলে না, তুমি অনেক ভালো বোলিং করেছো। টুর্নামেন্টে পার্টিসিপেট করা আসলে লাকের ব্যাপার। ভালো পারফরমেন্স সবাই করে, সবার হয়তো সুযোগ হয় না। সো এদিক থেকে আমি নিজেও নিজেকে লাকি মনে করি। আর আমার বিশ্বাস যে প্রথমবার একজন ছিল, দ্বিতীয়বার 2 জন হয়েছে এবং এর পরের বার হয়তো 2-এর অধিক হবে ডেফিনেটলি। এবং আমি মনে করি আমাদের টিমে এরকম ক্যালিভারি প্লেয়ার অনেক আছে। জাহানারার এই কথায় নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন দেশের অন্য ক্রিকেটাররাও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু T20 কাপে প্লেয়ার ড্রাফটের 157 জন ক্রিকেটারের মাঝেও নেই মাশরাফি বিন মুর্তজার নাম। তাই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের খেলা না খেলা নিয়ে ধোঁয়াশা থেকে গেল। তবে ড্রাফটে নাম না থাকলেও মাশরাফি ফিট হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে যে কোনো দল তাকে চাইলেই নিতে পারবে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বঙ্গবন্ধু টি-20 কাপের প্লেয়ার ড্রাফটের তালিকা প্রকাশ করেছে বিসিবি। পঞ্চপাণ্ডবের 4 জনের নাম থাকলেও সেখানে নেই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মুর্তজার নাম। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাহলে কি মাশরাফি বাদ? তাকে সরিয়ে রেখেই কেন তালিকা প্রকাশ করলো বিসিবি? জবাব দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক। মাশরাফি ডিসেম্বরের শুরুতে ফিট হয়ে ফিরলেই নাকি যে দল চাইবে সেই তাকে নিতে পারবে। একাধিক দল চাইলে নাকি করা হবে লটারি। খেলোয়াড়ের কন্টিনিউয়াস এই প্রোগ্রেসের মধ্যে থাকতে ফিটনেসে সবার পারফরমেন্সে যথেষ্ট উন্নতি হবে। এবং শুধু মাশরাফির ব্যাপারে একটা কনসার্ন আছে যে ওর হ্যামস্ট্রিং ইনজুরি আছে, এবং আশা করছি যে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে ও অ্যাভেলেবেল হবে, তখন আমরা যে কোনো দল চাইলে ওকে দেওয়া যাবে। এবং আমি আশা করছি ও খুব তাড়াতাড়ি যে খেলার মধ্যে ফিরে আসবে। আমরা একটা মেমো করে দিচ্ছি, একের বেশি যদি কোনো দল যদি চায়, দুটো দল যদি চায়, সেক্ষেত্রে লটারি করে দেওয়া হবে, এবং যদি একটা দলে চায় সে সরাসরি সেই দলে খেলতে পারবে। মোট 4টি গ্রেডে ভাগ করে নাম প্রকাশ করা হয়েছে ক্রিকেটারদের। গ্রেড এতে স্থান পেয়েছেন সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম ও মোস্তাফিজুর রহমান। এই 5 ক্রিকেটার পাবেন 15 লক্ষ করে টাকা। গ্রেড বিতে আছেন লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন সহ 21 জন ক্রিকেটার, যারা প্রত্যেকে পাবেন 10 লাখ টাকা করে। গ্রেড সিতে আছেন সাব্বির রহমান, এনামুল হক বিজয়, আবু হায়দার রনি সহ 23 ক্রিকেটার, তারা পাবেন 6 লাখ করে টাকা। এছাড়া গ্রেড ডিতে আকবর আলী, তানজিদ হোসেন তামিম সহ 35 জন ক্রিকেটার রয়েছেন, প্রত্যেকে 4 লক্ষ টাকা করে পারিশ্রমিক পাবেন। এই টুর্নামেন্টে 5টি বিভাগের নামে দলগুলোর নামকরণ করা হয়েছে। দলগুলো হলো ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এবার ফিটনেস টেস্টেও বাজিমাত করলেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-20 কাপের আগে বিসিবির করা টেস্টে উত্তীর্ণ হয়েছেন সাকিব। এতে করে আগামী সপ্তাহে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-20 কাপ টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিশ্চিত হলো। বিকেএসপিতে যখন রুদ্ধদ্বার অনুশীলন করেছেন, তখনও বজ্রকঠিন ছিল তার মনোবল। সুইমিং পুল, রানিং ট্র্যাক আর জিমে ছাঁচে ফেলে সাজিয়েছেন নিজের ফিটনেস। এবার সেই কঠোর তপস্যার ফল এসেছে। রাজার আগমনটা প্রতি ধাপেই যেন আরও রং ছড়াচ্ছে। বঙ্গবন্ধু টি-20 লিগে খেলার পূর্ব শর্ত পূরণ করতে সকাল 10টায় এলেন হোম অব ক্রিকেটে। ইনডোরে নামলেন বিপ টেস্টের পরীক্ষায়। 1 বছর পর বিসিবির আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিয়েছেন সাকিব আল হাসান। নিজের নামের মতোই সেখানে সফল। শ্রেষ্ঠত্বের জানান দিয়ে টপকে গেলেন 2 দিনে বিপ টেস্ট করা সবাইকে। অলমোস্ট 98% খেলোয়াড়েরই কিন্তু ভালো স্ট্যান্ডার্ডে আছে, যেটা আমরা বেঞ্চমার্ক করে দিয়েছিলাম। সাকিবুল হাসানও আজকে দিয়েছে এবং আমাদের স্ট্যান্ডার্ডের একদম কাছে আছে। আরও কয়েকদিন আমাদের ট্রেনাররা যথেষ্ট সন্তুষ্ট ফিটনেস নিয়ে। ফিটনেস প্রমাণিত, তবে তা ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিষয়টি নাম্বার 75 জানেন ভালো করেই। উতরে গেছেন সবশেষ বাধাটাও। তাই বঙ্গবন্ধু টি-20 লিগের মধ্য দিয়েই 22 গজে ফিরছেন সাকিব, তা এখন প্রায় নিশ্চিত। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুর স্টেডিয়ামে জেলা ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলন করছে। সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, যাব তার কাছে। আপনাকে ধন্যবাদ। দিনাজপুরে এখন ফুটবল অনুশীলন চলছে স্টেডিয়ামে। এই ফুটবল প্রশিক্ষণের মধ্য দিয়ে দিনাজপুরে প্রাণ পেতে শুরু করেছে দিনাজপুর ক্রীড়াঙ্গন। আপনি জানেন যে করোনাকালীন সময়ে 6 থেকে 7 মাস এই ফুটবল প্রশিক্ষণ বন্ধ ছিল, এবং যারা প্রশিক্ষণ করতে পারেনি এই দীর্ঘ সময়ের মধ্যে তাদের যে শারীরিক সক্ষমতা বা ফিটনেসের যে ঘাটতি ছিল, এই ঘাটতি পূরণের জন্য কিন্তু আবার তারা মাঠে সকাল এবং বিকাল তারা প্রশিক্ষণ শুরু করেছে। আমরা দেখছি যে এখানে মানুষ স্মৃতি একাডেমি তাদের মাধ্যমে এটি আপনার প্রশিক্ষণ এখানে চলছে, এবং এই অনুশীলনে যেসব খেলোয়াড়রা রয়েছে এখানে, তারা দিনাজপুর জেলা দলের অনেক প্লেয়ার রয়েছে, এমন বয়স ভিত্তিক যে খেলোয়াড় আছেন তারাও কিন্তু এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। আমি এর মধ্যেই যিনি প্রশিক্ষক পুতুল, তার কাছে জানতে চাবো যে করোনাকালীন সময়ে যেসব ফুটবলাররা মাঠে আসেনি, এখন তারা আবার আসতে শুরু করেছে, এবং কিভাবে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, এবং এই প্রশিক্ষণ দেওয়ার পরে যারা তৃণমূল পর্যায়ে যে খেলোয়াড়রা খেলছে এখানে, তাদের বিষয়গুলো আমরা জানতে চাবো। পুতুল, করোনাকালীন 6-7 মাস পর আমরা আবার নতুন ভাবে প্র্যাকটিস শুরু করছি। তাই এই প্র্যাকটিস শুরু করাতে প্লেয়ারদের অনেক ফিটনেসের ঘাটতি হয়েছে। আমি বলতে চাই যে আমাদের এই
ছেলেদেরকে ভালোভাবে বাফুফে যদি সার্বিক সহযোগিতা আমাদেরকে করে, তাহলে এই মানব স্মৃতি একাডেমির প্লেয়ারদেরকে আমরা বিভিন্ন জায়গায়, দেশে বিভিন্ন জায়গায় খেলাতে পারবো এবং এদের বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা দিলে, যেমন বুট, বুট, প্যান্ট, জার্সি দিলে আমাদের অনেক উপকার হবে। ধন্যবাদ। আমরা প্রশিক্ষক এই যে পুতুল তার কাছে জানতে চাচ্ছিলাম যে এবার আমরা এখানে যারা প্র্যাকটিস করছেন জাতীয় দলের খেলোয়াড় কেষ্ট, তো দীর্ঘদিন সময় দিনাজপুর জেলা দলের হয়ে তিনি খেলছেন এবং বিভিন্ন টুর্নামেন্ট লিগও খেলেছেন এবং তার যে প্রশিক্ষণ তারা নিচ্ছেন, এই যে ফিটনেসের ঘাটতি তাদের ছিল, এখন তারা কি অবস্থার মধ্যে তারা এইসব প্রশিক্ষণ নিচ্ছেন এবং তাদের যে প্রত্যাশা সেটা তার কাছে জানতে চাবো। ধন্যবাদ। জি, আমরা করোনার কারণে দীর্ঘ 4-5 মাস প্র্যাকটিস করতে পারিনি। মাঠের সমস্যা ছিল, প্রশাসন থেকে সমস্যা ছিল, আমাদেরকে প্র্যাকটিস করতে দেয়নি। আর আমাদের ফিটনেসের ঘাটতির কারণে আমরা এই যে এখন বর্তমান সকাল বিকাল প্র্যাকটিস করতেছি। আমাদের বিভিন্ন ধরনের সরঞ্জাম, খেলার আসবাবপত্র, কোচের এগুলোর হলো ঘাটতি আছে, এগুলোর আমাদের অভাব। আমাদের বিভিন্ন ভাবে পৃষ্ঠপোষকতা না করার কারণে আমাদের দিন দিন খেলাধুলা, মন মানসিকতা এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ফুটবল এজ প্লেয়ার আছে, আমাদের এখানে এজ ভিত্তিক প্লেয়ার আছে, ন্যাশনাল 15 খেলছে, 16 খেলছে। হেমন্ত সেন বিশ্বাসের মতো একটা প্লেয়ার, যা দিনাজপুরের বুকে আপনাদের গর্ব হিসাবে আমরা লালন করি, তার মতো একটা প্লেয়ার হওয়ার চেষ্টা করতেছি, জাতীয় টিমের জন্য আমরা খেলতে পারি। সে অনুপ্রেরণা আমরা প্র্যাকটিস করতেছি দৈনন্দিন দিনকাল, এই আর কি। আর আমরা ধন্যবাদ। আমরা আরেকজন আমাদের জেলা দলের খেলোয়াড় রয়েছে, তার কাছে জানতে চাবো যে তারা দিনাজপুর জেলায় যে ফুটবল লিগ টুর্নামেন্ট এবং তারা বিভিন্ন জেলা পর্যায়ে যে খেলাগুলো হয় তারা কিভাবে তারা অংশ নেন এবং সেই খেলাগুলো আগামীতে কবে তারা অ্যারেঞ্জ করতে পারবে কিনা, এই বিষয়গুলো তার কাছে জানতে চাই। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমাদের দিনাজপুর জেলার যে খেলাগুলো হয় সবই আয়োজন অনেক ভালো, আর আমাদের জেলা ক্রীড়া সংস্থা তাদের আমাদের প্রতি যে মানে প্লেয়ারদের চাহিদা তারা সবকিছু পূরণ করতে পারে আমাদের জন্য। তারপর আমাদের মানে খাওয়া দাওয়া বা আমাদের সবকিছু, আমাদের জার্সি প্যান্ট যা লাগে তারা সবকিছু বহন করে আমাদের জন্য। আর আমাদের একটু প্রবলেম হচ্ছে যে আমাদের প্র্যাকটিসে কোনো কোচ হচ্ছে না, আমাদের প্র্যাকটিসে কোচ লাগবে। ফেডারেশনকে আমরা বলতে চাচ্ছি যে আমাদের কোচের অনেক প্রয়োজন, একটা কোচ আমাদের অনুশীলন আমাদের করতে ভালো হবে, আমাদেরকে শেখানোর মধ্যে কেউ নাই। অনেক ধন্যবাদ আমাদের। ধন্যবাদ। খেলোয়াড় এবং কোচ তাদের যে প্রত্যাশা, তারা যে বিষয়টা বারবার তারা তুলে ধরেছেন যে দিনাজপুরের যে লিগ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে হয়। করোনাকালীন আমরা লক্ষ্য করেছি যে মহিলা ফুটবলের খেলা দিয়ে দিনাজপুরে কিন্তু আনুষ্ঠানিকভাবে ফুটবল এখানে শুরু হয়েছিল। গত কয়েকদিন আগে দিনাজপুর স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এখানে যে অনূর্ধ্ব-14 মেয়েদের ফুটবল এখানে শুরু হয়েছে। দিনাজপুরে কিন্তু এখনো যে ফুটবল যে লিগ সেটি এখনো শুরু হয়নি। তবে এখানকার যারা প্রশিক্ষক তারা যেটা বলছেন যে এখানে প্রশিক্ষণের বিকল্প তার কোনো কিছু নেই। যারা তৃণমূল পর্যায়ের যারা খেলোয়াড় তারা এখানে চলে আসছেন এবং আমরা মনে করি যে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আরো সাহায্য সহযোগিতা প্রশিক্ষকের ব্যবস্থা করা হয় এবং দিনাজপুরে ফুটবল মাঠ যদি আলাদাভাবে রাখা হয় তাহলে কিন্তু আপনার এখানে প্রশিক্ষণ থেকে ছেলেরা তৃণমূল পর্যায়ে থেকে আরো ভালো খেলোয়াড় বের হয়ে আসে, জাতীয় পর্যায়ে তারা দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। আমার কাছ থেকে দিনাজপুর স্টেডিয়াম থেকে সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।